আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য ঘাসফুলের ভালোবাসা এই গল্পের ২৭ নম্বর পর্ব নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন, আর ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। সকাল ৮টা বাজে। ঈশানের বাবা নেওয়াজ আর রিসান বসে নাস্তা করছে। ছোটো মা বড় মা পরিবেশন করছে। হঠাৎই কলিং বেল বেজে উঠল। তখনই মিলিও নিচে নেমে এসে বড় মা বলল, মিলি দেখ তো কে এসেছে। মিলি বলল আচ্ছা বলেই মিলি দরজা খুলতে গেল। দরজা খুলে মিলি হা করে তাকিয়েছে। একবার ঈশার দিকে তাকাচ্ছে আর একবার ঈশানের দিকে। মিলি যেন সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। মিলিকে এভাবে হতবম্ব হতে দেখে ঈশা এগিয়ে এসে মিলের হাতটা ধর। এসে বলল, মিলি তুমি যা দেখছো সবই সত্যি। বড় মা বলল, মিলি কে এসেছে রে। মিলি যেন ঘর থেকে বেরিয়ে আসলো। বড় মার ডাকে চেঁচিয়ে বলে উঠল, বড় মা তাড়াতাড়ি এসে দেখে যাও কে এসেছে। বড় মা একবার রাবেয়া চুটুমার দিকে তাকালো। আসলে বুঝতে চেয়েছে সকালবেলা কি এসেছে। তারপর এগিয়ে গেল দরজার কাছে। গিয়ে বড় মা থমকে দাঁড়ালো। তার যেন নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। অবশ্যই না হওয়ারই কথা, মরা মানুষ তো আর কখনো বেঁচে থাকতে পারে না। ঈশান হাসি হাসি মুখ করে এগিয়ে আসলো বড় মার দিকে। বড় মার সামনে এসে বলল, মা তোমার ছেলেকে চিনতে পারছো না। ঈশানের হাইট অনেক বেশি, তাই বড় মার মুখটা উপরে তুলে ঈশানের দিকে তাকালো। ঈশানের চোখে আনন্দশ্রু খেলা করছে। বড়মা কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বিবেচনা না করে ঈশানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। ঈশার মিলিও কাছে এরকম খুশির মুহূর্তে ওরা নিজেকে ধরে রাখতে পারল না। ওদের কান্না দেখে সবাই নাস্তা না করে উঠে আসলো। এখানে যে এমন একটা সুন্দর মুহূর্ত তাদের জন্য ওয়েট করছে তারা বুঝতেই পারলো না। রিসান ও ভাইকে এতদিন পর কাছে পেয়ে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। ঈশানের বাবাও ছেলেকে পেয়ে অনেক বুকের সাথে চেপে ধরল। ওরা সবাই এসে ড্রয়িং রুমে বসলো। ওদের সাথে রিহানও এসেছে। সবার একটাই কথা, মাথায় আসছে না কিভাবে তাদের এমন বড় ভুল হলো। সবাই আগ্রহ নিয়ে বসে আছে ওদের মুখ থেকে সত্যিটা শোনার জন্য। বড় মতো ঈশানকে এখনো জড়িয়ে দাঁড়ায়। তার নারী ছেঁড়া ধন কখনো ভাবতে পারেনি এভাবে হারিয়ে যাবো আবার ফিরে পাবে। নেওয়াজ বলল, বাবা তুই ক্ষমা করে দে, আমরা না বুঝতে পারি যে ওটা তোর বড়ি। ঈশান বলল, কি যে বলো না ছোট বাবা, তোমরা কেন ক্ষমা চাইছো? যা হয়েছে তাতে তোমাদের কারো হাত নেই। এ সব কিছু আমার ভাগ্যে লিখেছিল, তা নয়তো কেউ এভাবে কাছের মানুষের কাছে ঠকে যায়। ঈশানের শেষের কথার মানেটা কেউ বুঝলো না, শুধুমাত্র রিহান ছাড়া। মিলি ভাইয়া তুই কোথায় ছিলি এতদিন? আরে কি রোগ হয়ে গেছিস তুই? তোর সাথে কি হয়েছে? ছুটুমা বলল, পরে সব শুনতে পারবি, তাড়াতাড়ি ওদের নাস্তার ব্যবস্থা কর। ঈশান বলল, না ছোটমা, আমরা রিহানের বাসা থেকে নাস্তা করে এসেছি। মিলি বলল, তার মানে ভাইয়া তুমি কাল ঈশা আপুকে নিয়ে গেছিলে? ঈশান বলল, না, রিহান নিয়ে গেছিল। আমি রিহানদের বাসায় ছিলাম, রিহান ঈশাকে সেখানেই নিয়ে গেছে। নেওয়াজ বলল, বাবা কি হয়েছে সবটা আমাদের খুলে বললো না, আমরা সত্যিটা জানবো কি করি। তোমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো? ঈশান এরপর বলতে শুরু করে, পোস্ট অফ দ্য বে। ঈশান বলল, রবি এসব পার্টি আর ভালো লাগছে না, চল এবার যাই, অনেক রাত হয়েছে। ঈশা আমার জন্য অপেক্ষা করছে। রবি বলল, সারাদিন এত বউ বউ করিস কেন? ঈশান বলল, তুই বুঝবি না, যখন তোর বউ হবে তখন বুঝবি, এখন চল। এরপরে আমরা গাড়িতে উঠলাম। ড্রাইভ করে কিছু দূর আসতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার মাথায় বাড়ি পায়, আর তখনই আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমার যখন জ্ঞান ফিরল, নিজেকে একটা বন্ধ করে আবিষ্কার করা, একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায়, আর আমার পরনের সব ড্রেস চেঞ্জ। অনেকক্ষণ চিৎকার করে ডাকলাম কেউ আসছে কিনা, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। মাথাটা খুব যন্ত্রণা করছিল, হয়তো মাথা ফেটে রক্ত বের হয়েছে, কিন্তু হাত দিয়ে দেখতে পারিনি। তারপর থেকেই আমার কষ্টের জীবন শুরু হতে লাগলো। সকালে ঘুম ভেঙে নিজেকে চেয়ারেই ফেলাম। এরপর কে যেন এসে আমার চোখ বেঁধে পেছন থেকে। আমি কত করে জিজ্ঞেস করলাম কে আপনি, কিন্তু কোনো উত্তর দিল না।
তারপর আমার ডান হাতের বাঁধনটা খুলে দিয়ে হাতে একটা থালার মতো দড়িয়ে দিল। তারপর চোখটা খুলে দিয়ে চলে গেল। চোখ মেলে চারিদিকে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম। থালাতে দেখলাম 2টো রুটি আর 1 টুকরো আলু ভাজা। খুব খিদেও লেগেছিল, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম, কিন্তু পানি ছিল না, তাই ডাকলাম। কেউ যেন একটু পানি দেয়। কেউ একজন মুখে মাস্ক লাগানো এসে 1 গ্লাস পানি দিলেও পানিটি খেয়ে লোকটার হাতে গ্লাসটা দিতেই চলে যাচ্ছিল। তখন আমি কত করে বললাম, কি চাই আপনাদের? কেন আমাকে এভাবে আটকে রেখেছে? আমার অপরাধটা কি? কিন্তু কেউ কোনো উত্তর দিল না, চলে গেল। প্রতিদিন দুবেলা ওরা আমাকে শুধু রুটি ভাজি দিয়ে দিত। ওদের মুখটা দেখা যেত না। কতবার জানতে চাইতাম কে ওরা, কেন এমন করছে, কিছুই বলতো না। একদিন অনেক কষ্ট করে দড়িটা ছুটাতে পেরেছি, কিন্তু পালাতে গিয়ে ওদের কাছেই ধরা খাই। এরপর থেকে আমায় করা অত্যাচার বাড়িয়ে দেয়। সেদিন খুব মেরেছিল, এত মেরেছিল যে সেদিন অজ্ঞান হয়ে যায়। প্রেজেন্ট। ঈশান আর বলতে পারছে না, গলাটা ধরে আসছে। সবাই নিশ্চুপ খাচ্ছে। বড়মা তো থামার কোনো নামই নিচ্ছে না। মিলি 1 গ্লাস পানি এগিয়ে দিল ঈশানকে। ঈশান পানিটা খেয়ে আবারও বলতে শুরু করলো। এরপর থেকে প্রতিদিনই খুব হইচই করতাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য। এরপর থেকে ওরা আরও মারত আমাকে। এক পর্যায়ে চুপ হয়ে গেলাম। এত মার আর সহ্য করতে পারছিলাম। একটা রুমে আমি এই 6 মাস ছিলাম। যেদিন ওরা আমাকে কিডন্যাপ করেছে সেদিনই আমি শেষবার বাহিরে আলোর বাতাস দেখেছি। এরপর আর কখনো দেখতে পাই। সারাক্ষণ একটা অন্ধকার ঘরের মধ্যেই থাকতাম, বাধা অবস্থায়। একটা নরকের মধ্যে আমি জীবন কাটাতে লাগলাম। প্রতিনিয়ত ইচ্ছে হতো মরে যাই, তারপরও উপায় নেই। একদিন আমার পরিচিত একজন গলা শুনতে পাই, তখন সেন্সলেস হওয়ার বান করি। তখন দেখি একটা লোক রুমে প্রবেশ করছে। চোখটা সামান্য খোলা দেখলাম। অন্ধকারে লোকটাকে চেনা যাচ্ছে। এরপর ভালো করে দেখতেই আমার শরীরটা কেঁপে উঠল। আমি দেখলাম রবি। আমার হাতটা নেড়ে দেখছি সত্যি আমি সেন্সলেস হয়েছি কিনা। আমার ডান হাতটা দিয়ে কোনো রকম ওর একটা আঙুল ধরলাম। ও চমকে তাকালো আমার দিকে। এরপর ওকে বললাম, রবি, এসব কি হচ্ছে? তুই ওদিন কোথায় ছিলি? ওরা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আর তুই ওদের সাথে এখানে কি করছিস? রবি চুপ করে রইল। তারপর আমি বললাম, কি রে, কিছু বল। আমাকে তাড়াতাড়ি ছুটিয়ে দিয়ে, আমি বড্ড ক্লান্ত, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর পারছি না এখানে থাকতে, প্লিজ আমাকে ছাড়া। রবি তখন হু হু করে হেসে দিল। আমি অবাক হই ওর সেই হাসি দেখলাম। বুকটার মধ্যে কেমন কেঁপে উঠল। রবি বলল, সরি ঈশান, আমার আর এত লুকোচুরি ভালো লাগছে না। যেহেতু তুই আমাকে দেখেই ফেলেছিস, তাহলে আর কি করার, আমি তোকে কিডন্যাপ করেছি। ঈশান বলল, কেন রবি, তুই কেন এমন করলি? জানিস ওরা আমাকে কত মেরেছে? আমাকে কি খেতে দিচ্ছে যা আমি এর আগে কখনো হয়নি। রবি বলল, সব আমাদের নির্দেশ। সরি রে দোস্ত, আমার কিচ্ছু করার নেই, ঈশার কারণে এসব করতে হচ্ছে। ঈশান বলল, ঈশা তোর কি ক্ষতি করেছে? রবি বলল, ক্ষতি করেছে তুই জানতে চাস? অনেক বড় ক্ষতি করেছে। আমার রাতের ঘুম খাওয়া সব কেড়ে নিয়েছে। আগে শুধু তোর মুখে ওর সুন্দরের প্রশংসাই শুনতাম। যখন তোদের বিয়ের দিন ওকে দেখলাম, বিশ্বাস কর আমার যে তখন কি অবস্থা হয়েছিল তোকে বলে বোঝাতে পারবো না। কয়েকবার মনে হয়েছে ওর এই রূপে আমি বুঝি মরেই যাব। আমার দেখা অপরূপ সুন্দরী ঈশা। আমি এর আগে কখনো এত সুন্দর মেয়ে দেখি। ভুলটা তৈরি হয়েছে, ওকে আমাদের বাসায় না আনলেই হতো, তাহলে ওকে দেখতামও না, আর আবার এমন পাগলাও অবস্থা হতো না। সেদিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করি, যেভাবে হোক ঈশাকে আমার চাই। আমি এও জানি তুই থাকতে ওকে তুই অন্য কারো হতে দিবি না। এরপর প্ল্যান করলাম তোকে আমার রাস্তা থেকে সরাতে হবে, কারণ তুই বেঁচে থাকলে ঈশাও কখনো আমার মেনে নেবে না। ওই দিন আমি ইচ্ছে করে ওই বাইক অ্যাক্সিডেন্টটা ঘটালাম, কিন্তু দেখ তোর কি ভাগ্য, তোর কিছুই হলো না, আর উল্টো আমি খুব জঘন্য হলাম। আবার তুই আমাকে হসপিটালে নিয়ে গেলি। এই যে বেঁচে আসিস এটা শুধু আমার দায়। সেদিন তুই আমাকে বাঁচিয়েছিলি, তাই তোকে আমি এখনো মারিনি, বাঁচিয়ে রেখেছি। আমি তো আর এত অকৃতজ্ঞ নই বল, যে আমার জীবন বাঁচিয়েছে তাকে তো আর মেরে ফেলতে পারি না। বলি শয়তানি হাসি হেসে উঠল। ঈশান বলল, তুই কি করে এত নিচে নামলি রবি? তুই না আমার বেস্ট ফ্রেন্ড, কি করে আমাকে এত কষ্ট দিচ্ছিস? রবি বলল, ছিলাম, কিন্তু কি বলতো, কখনো কখনো নিজের স্বার্থে থেকে ফ্রেন্ড বড় হয় না। যেমন ঈশাকে পাওয়ার জন্য এমন হাজারো বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করতে পারে। ঈশান বলল, প্লিজ রবি, তুই আমাকে ছেড়ে দে। সবাই আমার জন্য চিন্তা করছে, ঈশা, মা, ওরা অনেক কষ্ট পাচ্ছে। তুই আমাকে বাড়ি যেতে দে। রবি বলল, কেউ তোর জন্য চিন্তা করছে না, সবাই জানে তুই কোথায় আছিস।
ঈশান বলল, মানে? রবি বলল, মানে এটা খুব সোজা। তোর গাড়ির গ্লাসটা ভাঙলাম, সবাইকে ফোন করে বললাম তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর বডিটা হসপিটালে নিয়ে গেলাম, ডক্টর তোকে মৃত বলে ঘোষণা করলো। তারপর আর কি, সবাই সবটা মেনে নিল। কি আর করার, তুই জানিস ওই দিন আমি নিজের হাতে নিজের কতটা জখম করেছি, শুধুমাত্র এটা অ্যাক্সিডেন্ট বলে প্রমাণ করার জন্য। অবশ্যই বিশ্বাস করে না করেও উপায় নেই। ঈশান বলল, কি বলছিস এসব? রবি বলল, যখন প্রথম প্ল্যানটা ফেল হলো, এরপর আর একটা প্ল্যান করলাম। হসপিটালের মর্গে এক লোকের সাথে আমার ভালো সম্পর্ক, ওকে বলেছি এমন একটা বডি চাই আমার যেটা লম্বা, ফর্সার, মুখটা তেতলে যাওয়া। অনেকদিন অপেক্ষা করার পর অ্যাট লাস্ট ওই লোকটা ফোন করে জানালো এমন একটা বডি পেয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্টে লোকটা মারা যায়, আর এই সুযোগটাই কাজে লাগে। অবশ্যই এর জন্য আমার অনেক টাকাও ব্যয় করতে হয়েছে, এই জন্যই এত করে সেদিন আসতে বলি। তারপর তোর মাথায় আঘাত করা, পার্টি সবগুলো আমারই প্ল্যান। অবশ্যই রেহান, তুষার এসবের কিছুই জানে না। তারপর তোর ড্রেসগুলো ওই মৃত লোকটাকে পড়াই, ব্যাচ সবাই ধরে নেয়, এটাই তুই। আর একটা গুড নিউজ দিচ্ছি তোকে, খুব শীঘ্রই আমার আর ঈশার বিয়ে। এটুকু বলে ঈশান থামলো, চোখ দুটো লাল টকটকে হয়ে গেল, সেই থেকে পাল্লা দিয়ে চোখের পানি পড়ছে।